এই রমজান মাসে ইফতার আয়োজনের সুবাদে প্রায় প্রতিদিনই বিএনপি প্রধান খালেদা জিয়ার বক্তব্য আসছে সংবাদ মাধ্যমে। সাধারণত বিএনপি কি ভাবছে তা বুঝতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কথা এবং মন্তব্যের ওপর ভরসা করতে হলেও রমজানের শুরু থেকে সরাসরি খালেদা জিয়ার কাছ থেকেই দলটির অবস্থান জানবার সুযোগ হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দ আগেই জানিয়েছিলেন ঈদের পর নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। বিএনপি 2015 সালের শুরু থেকে 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধের পর সে বছর জুলাই থেকেই নির্বাচনের সময় তত্ত্বাবধায়কের পরিবর্তে সহায়ক সরকারের কথা বলে আসছে। কিন্তু ঠিক কিভাবে এই সরকার তত্ত্বাবধায়ক কাঠামো থেকে আলাদা হবে বা সংবিধানের ভেতরে থেকেই সহায়ক সরকার গঠন সম্ভব হবে কিনা তা এখনো পরিষ্কার করেনি বিএনপি। খালেদা জিয়া বলেছেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তাঁর দল। বলেছেন প্রয়োজনে শেখ হাসিনাকে নামিয়ে নির্বাচনে যাবেন তারা। তবে আওয়ামী লীগ বলেই রেখেছে সংবিধানের বাইরে গিয়ে কোনো সহায়ক সরকারের দাবি মেনে নেবে না তারা, আর নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, হবে নির্বাচন কমিশনের অধীনে। গত কয়েকদিনের ইফতার মাহফিলে খালেদা জিয়া বারবারই বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না, হলে এবার জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ার করছেন আর বলছেন 2018 হবে জনগণের বছর। ঐক্যবদ্ধ আন্দোলন, শান্তিপূর্ণ কর্মসূচির ডাকও এসেছে তাঁর তরফে। কিন্তু আওয়ামী লীগ বলছে নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না, আর 5ই জানুয়ারি এক দফা সে কথা প্রমাণও করেছে তারা। কিন্তু চালের দাম, বাজেট, বিদ্যুৎ, জলাবদ্ধতা, বন্যা, পাহাড় ধসে কি কিছুটা জেরবার সরকার? ঈদের পর সহায়ক সরকারের প্রস্তাব, আন্দোলন কিংবা বিরোধীদের ঐক্য নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে দাঁড়াবে কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এবং সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকেই। মাহবুবুল আলম হানিফ এমপি, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে একটু খারাপ সময় যাচ্ছে কিনা আপনাদের সব দিক দিয়ে, মানে প্রাকৃতিকভাবে, অর্থনৈতিকভাবে। সে অর্থে বলবো যে বাজেটটা এবার ভীষণ আলোচিত, সমালোচনার কারণেই আসলে একদম মুখে মুখে আলোচনা চলছে, আপনারা আরো ভালো জানবেন। আর চালের দাম নিয়ে তো আলোচনা আছেই, এমনকি এই যে জলাবদ্ধতা, চট্টগ্রামের পাহাড় ধস, এর আগে হাওড়ে বন্যা, মানে অনেক কিছু একসাথে ঘটছে। ধন্যবাদ নবনীতা। আপনার মাধ্যমে ডিবিসি টেলিভিশনের পর্দায় যারা আছেন, সামনে যারা আছেন দর্শক শ্রোতা, তাদের সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বলি যে আসলে বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগেরই দেশ। এই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু নতুন নয়। আমরা স্বাধীনতা উত্তরকাল থেকেও আমরা দেখেছি এই বাংলাদেশে অনেক বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা 70 সালের আমরা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ দেখেছি। আমরা 91 সালেও বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন সেই সময় আমরা প্রাকৃতিক দুর্যোগ দেখেছিলাম, সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং অনেক প্রাণহানিও ঘটেছিল। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের সঙ্গে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে আমাদের এই দুর্যোগ মোকাবেলা করে আমাদের লক্ষ্য হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রপারিত করে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করে যত ন্যূনতম ক্ষয়ক্ষতি করে আমাদের জনগণকে, ক্ষতিগ্রস্ত জনগণকে পুনর্বাসন করা, সেটাই সরকারের মূল লক্ষ্য। এবারে যে সাম্প্রতিককালে যে দুটা প্রাকৃতিক দুর্যোগ, একটা হলো ঘূর্ণিঝড় মোরাই বেশ ক্ষতি হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল আগের থেকেই। এর প্রভাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রশাসনকে সর্বস্তরে নির্দেশ দিয়েছিলেন যাতে কোনো প্রাণহানি না ঘটে। সেই কারণে উপকূলের সমস্ত এলাকার মানুষ তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সরকার থেকে উদ্যোগ নেওয়ার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক কম হয়েছিল। এরপরে মোরার আঘাতে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছিল, আমরা ঘটনার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানের নির্দেশে আমরা টিম গিয়েছিলাম। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে 4টা টিম আমরা 4টা এলাকায়, একবারে সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, বান্দরবন, রাঙামাটি,
সমস্ত এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকা সবগুলোতে আমরা ওখানে গিয়েছিলাম। আমি শেষ করিনি, এর সাথে সম্পর্কিত বলি, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই মোড়ার পরে আসলে খুব দ্রুত আওয়ামী লীগের দলগুলো তার আগের কথা আমি বলি, কিন্তু তার আগে আমি বলছি হাওড়ের কারণ এই যে হাওড়ের পর, হাওড়ে বন্যার পর আসলে আওয়ামী লীগের সরকারের যেতে সময় লেগেছে, যেতে সময় লাগে সমালোচনা বিএনপির তরফে করা হয়েছিল এবং তারিখ হিসাব করলেও আসলে সেরকম আমরা হাওড়ের যে হাওড়ে তো আসলে আগাম বর্ষার কারণে ওখানে প্লাবিত হয়ে গেছিল, যে প্লাবনের কারণে আমাদের যে ফসল যেগুলো ছিল অনেকগুলো ডুবে নষ্ট হয়েছে, এটা একটা ক্ষতি হয়েছে। হাওড়ে পানি যখনই ঢুকছে, যখনই ক্ষতি হয়েছে, যখন আমরা জানতে পেরেছি, আমরা তাৎক্ষণিকভাবেই কিন্তু সরকারের পক্ষ থেকে যেমন প্রশাসন উদ্যোগ নিয়েছে, আমরাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক গিয়েছি। আমি নিজে 3 বার গিয়েছি হাওড়ে এই দুর্ঘটনা। না, দেরি করে না, এখন ঘটনার পর দিনই যেতে হবে সব ঘটনার এমন কোনো কথা নয়। ঘটনাটা ঘটার পরে আসলে হাওড়েটা ছিল পানি আসছে, পানিতে আস্তে আস্তে তুলে যাচ্ছে, এই পানিতে প্লাবিত হওয়ার ফলে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে এগুলো না বুঝে আমি পানি আসলে বলে ঝাঁপাই পড়তে হবে এমন তো কোনো মানে নেই। আগে তো জানতে হবে, বুঝতে হবে যে এই প্লাবনের ফলে আমার কি ক্ষতিটা হচ্ছে, তারপরে না আমি সেই ক্ষতি আমি দেখতে যাব। ঘটনাটা ঘটলো, আপনার কি মনে হয় যে সরকার আগে সাবধান হতে পারতো? মানে এই প্রচুর বৃষ্টিপাত হবে, পাহাড়ে মানে পাহাড়গুলো কাটা হয়েছে। আমি এটাই আসি, এই যে আমি আজকে গিয়েছিলাম যে রাঙামাটি, বান্দরবন, আমি ক্ষতিগ্রস্ত এলাকা দেখে এসেছি। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে 4 জন গিয়েছিলাম। আমি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সবগুলো দেখে এসেছি। আমি এখানে যাওয়ার আগে গতকালকেও আমি আমার বিভিন্ন টেলিভিশন টক শোতে আমি শুনেছি যে আমাদের অনেকেই হয়তো বলেছেন যে এই পাহাড় ধসের কারণ, একটা বড় কারণ যে অপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণ এবং সেই সঙ্গে পাহাড় কাটার জন্য দায়ী করেছেন। যে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে এগুলো কোনোটাই পাহাড় কাটার জন্য নয়। এগুলো আসলে না বুঝে এই ধরনের কথাবার্তা মন্তব্য করাটা আসলে খুব যৌক্তিক নয়। গতকালকে যেগুলো ধস নেমেছে বেশিরভাগই বাড়ি ছিল কিন্তু পাহাড়ের উপরেই, আবার অনেকের বাড়ি ছিল নিচে। সাধারণত দেখা যায় আমাদের পার্বত্য এলাকার মানুষগুলা যারা উপজাতি, তারা তাদের সুবিধা মতো পাহাড়ের উপরে এবং পাহাড়ের নিচে 2 জায়গায় তারা বাড়ি তৈরি করে। আর আমাদের এই পাহাড়গুলা এটা কোনো রক হিল না, এটা এখানে হচ্ছে সফট সয়েল মানে হিল। তো যার কারণে দেখা গেছে যে বেশি বৃষ্টি হলেই তখন এগুলো নরম হয়ে যায়, নরম হলে প্রায় এরকম ধস নামে। আমি আমাদের সেনাবাহিনীর যে 5 জন ওখানে মারা গেছেন, একজন মেজর, একজন ক্যাপ্টেন সহ আমাদের 3 জন আরও সৈনিক মারা গিয়েছেন। সেই মারা যাওয়ার স্পটে আমি গিয়েছিলাম আজকে। এখন তো বসতি সরিয়ে নেওয়া হচ্ছে। না, আমি বলছি যে সেই স্পটে গিয়েছিলাম, সেটা আমি ঘটনাটা শুনলাম যে কিভাবে ওখানে গিয়েছিলেন। ওখানে আমাদের সঙ্গে ব্রিগেড কমান্ডার, ওখানে ব্রিগেডিয়ার ফারুক সাহেব ছিলেন, উনিও ব্যাখ্যা করেছিলেন। ওখানে যখনই পাহাড় ধসে যখন এই ধসটা নেমেছে, নামার পরে মধ্যরাত্রের সেই দিকে, তখনই এটা কিন্তু জানার সঙ্গে সে প্রশান্তি উদ্যোগ নিয়েছে এটাকে রেস্কিউ করার জন্য। তো সেই রেখার পরপরই কিন্তু ওখানে সেনাবাহিনীর টিম সহ বিভিন্ন রেস্কিউ টিম ওখানে গিয়েছিল। পরে তারা ফজরের নামাজের পরে যখন সূর্য আলো হয় তখনই তারা রেস্কিউ শুরু করে। একটা পয়েন্টে তারা রেস্কিউ করার পরে তারা দ্বিতীয় পয়েন্টে এই টিমটা ওখানে গিয়েছিল। সেই জায়গাটা ওখানে কিছুটা পাহাড় ধসের নামে ওখানে কিছুটা ক্ষতি হয়েছিল। তারা যখন ওখানে রেস্কিউ করতেছিল ঠিক সেই সময় রাস্তার মানে অপর পার থেকে অনেক উঁচা পাহাড় ছিল, সেই পাহাড়ের একটা প্রায় 200 ফিট জায়গাটা লম্বালম্বিভাবে একটা মাছ থেকে একদম পুরো হঠাৎ করে ধসটা নেমে এসে তাদেরকে একদম মাটির স্রোতে ভাসিয়ে নিয়ে যায় এবং এখানেই আমাদের এই ক্ষতিটা হয়েছে। এই পাহাড় ধসের মধ্যে ওই রেস্কিউ টিমের মধ্যে যে সৈনিকরা ছিল তাদের আমি একজনের সঙ্গে আমার সরাসরি কথা ছিল, সে হয়তো লাকিলি প্রাণে বেঁচে গিয়েছিলেন। সে বলল যে একটা নিমেষের মধ্যে পাহাড় থেকে উপরে ভেঙে এসেছে। এখানে কিন্তু এই ধসটা কোনো মাটি কাটার কারণে নয়, এটা একটা এই নরম মাটি অতি বৃষ্টির কারণে মাটিটা অনেক দিন ধরে হয়তো সফট হয়ে গেছিলো, তাদের কম্প্যাকশনটা দুর্বল হওয়ার কারণে ওই দিনকে হয়তো ভেঙে গেছে পরপর টানা 3 দিন ধরে অতি বর্ষণের ফলে। এখন এই পাহাড় ধসটা আমি যদি এখন বলি যে এটা মাটি কাটার ফলে হয়েছে, এগুলো আসলে না বুঝে বলাটা হবে। এটা আমি এই ধরনের যুক্তি আমি ঘুরে এসেছেন আজকে, কাজে আপনি নিশ্চয়ই ঠিক বলছেন। এবং আমি আরেকটা বলি যে সমস্ত পাহাড়ের নিচে যে সমস্ত পাহাড়িরা বাড়ি করেছে, যেটা দেখা গেছে যে পাহাড়ের উপরেও আছে অনেক নিচেও আছে। এখন যদি বসতি সরানো যায়, আমি বলি অনেকে আসে দেখা যাচ্ছে যে পাহাড়ের নিচে তারা তলদেশে বাড়ি করেছে। এখন এই বৃষ্টির ফলে হঠাৎ করে দেখা গেছে যে কোনো সাইড থেকে একটা পাহাড়ের ধস নেমে গেছে,
ভেঙে পানির স্রোতের মতো এই মাটির স্রোতটা দিয়ে ওই বাড়িটা সব মানে চাপা দিয়ে চলে গেছে। ওখানে যারা ছিল তারা চাপা পড়ে মারা গেছে। আমি যখন বান্দরবনে আজকে গিয়েছিলাম তখনও আমি দেখলাম যে একটা পাহাড়িদের বাড়ি। আমি পাহাড়ি বাঙালি সবই আছে। অনেকে বলছেন যে বাঙালিরা আবার জানেনও না যে ঠিক পাহাড়ের কোন জায়গায় বসতি স্থাপন করতে হবে। এটা একটা সমস্যা আছে। জি আচ্ছা, আমি যখন বান্দরবনে গিয়েছিলাম তখনই বান্দরবনে একটা পয়েন্টে যেটা ধসমার কারণে ওখানে কয়েকজন প্রাণ হয়ে গেছিল, মিসিং হয়ে গেছিল, দুজনকে পাওয়া যাচ্ছিল না। তো আমি দেখলাম যেখানে ধস নামেছে সেখান থেকে প্রায় 500 গজ দূরে ওখানে ফায়ার ব্রিগেড সহ রেস্কিউ টিম ওখানে তারা উদ্ধার করার চেষ্টা করছে। আমি আসার আগেই ওখানে খবর পেলাম যে হ্যাঁ 2টা ডেড বডি তারা উদ্ধার করতে পেরেছে। এগুলো হয়তো কোনোটা 5 ফুট 7 ফুট মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। সেনাবাহিনীর একজন যে মিসিং ছিল সেটাকে উদ্ধার করার জন্য আমি দেখেছি ওখানে ফায়ার ব্রিগেডে পানি দিয়ে তারা ওয়াশ করে মাটি সরিয়ে সরিয়ে তারা চেষ্টা করছে যে উদ্ধার করার জন্য। এগুলো সবই হতো। কিন্তু আসলে মাটি চাপা পড়া মানুষকে খুব মানে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারবার সম্ভাবনাও খুবই কমে যায়। আমি আসবো আপনার কাছে আবারও ওই প্রশ্নের উত্তর জানতে যে এগুলো তো গেল প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, এছাড়া অন্যান্য সমস্যাতেও আপনারা কিছুটা এখন অস্বস্তিতে বা বিপদে বিব্রত অবস্থায় আছেন কিনা। মাহফুজুল্লাহ, আমি আপনার কাছে যেতে চাই যে একে ইফতারের সময়টাতে, এই রমজানের সময়টাতে বিএনপিকে ভীষণ মানে বেগম খালেদা জিয়াকে আমরা নিয়মিতভাবে আসলে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখছি, সংবাদ মাধ্যমে সেই বক্তব্য আসছে এবং তিনি সরাসরি শেখ হাসিনাকে নামানোর কথা বলছেন, ঈদের পরে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছেন এবং শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলছেন। আপনার কি মনে হয় যে ঈদের পরে কি আসলে? দেখেন, রাজকাহন অনুষ্ঠানে রাজনীতির যারা কারবারি মানে জনাব মাহবুবুল হানিফ, এদের সঙ্গে কথা বলার একটা বিপদ আছে, সুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে ইচ্ছা করলে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবেন না। অসুবিধাটা হচ্ছে যে আমি সব কথা বলতে পারবো না। আমি আগে একটু পত্রপত্রিকায় লেখে যে আপনি মানে সবখানে থাকে যে সহায়ক সরকারের রূপরেখা থেকে শুরু করে নানা রকম নীতি নির্ধারক বিষয়ে বিএনপিতে আপনি এখন পরামর্শ দেন। সেখানে আসছি। আগে একটু যে পার্বত্য চট্টগ্রামের বিষয়টা একটু আমি খুব সংক্ষেপে একটু বলে নেই। উনি 2-3টে কথা বলেছেন যেটার সঙ্গে আমার মনে হয় যে একটা দ্বিমত আছে। এর একটা হচ্ছে যে যেটা উনি বললেন যে বিশেষজ্ঞরা গতকালকে টেলিভিশন টক শোতে না যে বিশেষজ্ঞ বলি না, বলছে অনেকেই টক শোতে অংশগ্রহণকারী, ঠিক আছে আমরা সবাই যে কথা বলেছি সেই কথা মানে খুব সেটা খুব সঠিক না। আসলে এইটা বোধহয় খুব গ্রহণযোগ্য না। কারণ পাহাড় ধসের ঘটনা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাহাড় ধসে 50 জন গড় পর্তা মারা যায় এবং এর আগে আপনার রিও ডি জেনেরোতে পাহাড় ধসে 500 লোক মারা গিয়েছিল। পাহাড় ধসের 2টা সুনির্দিষ্ট কারণ আছে। এর একটা হচ্ছে ভূমিকম্প, আরেকটা হচ্ছে পাহাড় যখন কাটা হয় সেখান থেকে যখন সকল ভেজিটেশনগুলো অপহরণ করা হয় তখন এটা নরম হয়ে থাকে, যখন বৃষ্টি হয় তখন এটা মানে আপনার ভেঙে পড়ে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে পাহাড় ধস যখন হয় মানে এই যে পুরো মানে আপনার মাটিটা যখন নেমে আসে, এইটি আপনি চিন্তা করেন যে এইটার সর্বনিম্ন গতি হচ্ছে ঘন্টায় 10 মাইল আর সর্বোচ্চ হচ্ছে 45 মাইল ঘন্টায়, এই বেগে এটা সামনের দিকে যায়। এখন ঘন্টায় যদি মানে 10 মাইল হয়, আপনি 10 মিনিটে কতটুকু যায় সে আপনি হিসাব করেন। 1.5 মাইল, আপনি 1.5 মাইল রাস্তা সোজা না তো, 1.5 মাইল রাস্তা সে 6 মিনিটের মধ্যে এর নিচে যা আছে সব কিছু সে ঢেকে নিয়ে যাবে, আপনি সেখানে উদ্ধার পাবেন না। বাংলাদেশের সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে একমাত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছাড়া। আর কিন্তু সকল দুর্যোগে কিন্তু আমরা এখন পর্যন্ত সক্ষমতা অর্জন করি নাই। আমরা বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এইসব দুর্যোগে আমরা সক্ষমতা অর্জন করেছি, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। কারণ অন্যান্য যেসব দুর্যোগ আছে সেগুলির ব্যাপারে আমি মনে করি যে আমাদের এখনো এক ধরনের উদাসীনতা রয়েছে। এই যে ধরেন বঙ্গোপসাগর, এটা কেন হলো? অতিবৃষ্টি হলো, বঙ্গোপসাগরে আপনার নিম্নচাপ হয়েছে। আপনি গত 2 বছরের পত্রিকা খুলে দেখেন, প্রত্যেক মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়। বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার মানেই হচ্ছে আপনার জলোচ্ছ্বাস এক ধরনের হবে, আপনার মানে ভারী জোয়ার হবে, বৃষ্টি হবে এবং সাগরে যখন উত্তাল হয়ে যায় তখন উপকূলীয় এলাকায় যে 50 থেকে 60 হাজার লোক সরাসরিভাবে মাছ চাষের সঙ্গে জড়িত, তারা কিন্তু তাদের রুটি রুজি ক্ষতিগ্রস্ত হয়। এখন এই জন্যই আগাম পরিকল্পনা দরকার হয়। এই যে হাওরে, যেটি হাওরে কেন হয়েছে, হাওরে ওই পারে অতিবৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আকস্মিক বন্যা, যেটা আমাদের এখানে আমাদের মানে পানি বিজ্ঞানীরা খুব ভালো করে জানেন যে 20 এপ্রিল থেকে 20 মের মধ্যে আকস্মিক বন্যা প্রতি বছর হয়। এবার অতিবৃষ্টির কারণে বন্যার হাইটটা অনেক বেশি হওয়াতে সেটা ওখানে যে বাঁধ আছে
সেই বাঁধের উপর দিয়ে চলে এসছে। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমাদের যেইটা করা দরকার, কল্পনা করা দরকার, ভাববার দরকার, সেটা আমরা ভাবি নাই। আর এই যে এখানে আমি যেটা মনে করি যে আমাদের ব্যর্থতা হচ্ছে যে ইমার্জেন্সি ওয়ার্নিং সেগুলো খুব প্রপারলি আসে নাই। এইবার বলা হয়েছে অতিবৃষ্টি হবে, পাহাড়ে ধস হতে পারে, এটা হবে ওটা হবে, নানান কথা বলা হচ্ছে। আমাদের চিন্তার মধ্যে পাহাড়ে যে বসতিও স্থাপিত হয়েছে, সেখানে যে আসলে পাহাড়ে বসতি যে স্থাপিত হয়েছে, এর জন্য কারা দায়ী? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জন্যে আমাদের দেশের সকল রাজনৈতিক শক্তি দায়ী। আপনি পাহাড়ে যান, প্রচুর রাজনৈতিক নেতার নামে কিন্তু আপনি ওখানে দেখবেন, বিভিন্ন দলের, একটা দলের না, বিভিন্ন দলের রাজনৈতিক নেতার নামে ওখানে আপনি ফার্ম পর্যন্ত দেখবেন, লেখা আছে এটা অমুকের সম্পত্তি, এটা সাইনবোর্ড দেওয়া আছে। এইটা এখন এই বিষয়গুলো তো এই পাহাড়গুলো, আমাদের এই পাহাড়টার একটা অন্য বৈশিষ্ট্য আছে, এটা এই হিমালয়ান রেঞ্জের সঙ্গে এইটা সম্পৃক্ত বলে বলা হয়। এখান থেকে শুরু করে একেবারে আপনার ওদিকে সুদূর আফগানিস্তান পর্যন্ত। এই পাহাড়টার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু রকের পাহাড় না, মানে যে শিলার পাহাড় না, যেটা উনি মানে যারা মাওলানি বলছিলেন। এটা যেহেতু মাটির পাহাড়, সেই জন্য এটার ব্যাপারে আমাদের সতর্কতাটা কিন্তু অনেক বেশি জরুরি। এখানে আপনি অনেক বেশি বৃক্ষরোপণ করবেন, অনেক বেশি গাছগাছরা থাকবে, এবং এইটার উপরে বসবাসের যে ব্যবস্থা আছে বাইরে থেকে গিয়ে, সেইটা আপনাকে বন্ধ করতে হবে। কাজেই আর আগে এই ঘটনা তা তো না, আগে ঘটেছে, কিন্তু যেহেতু আগে যখন যারা মারা গেছে তারা যেহেতু পাহাড়ি, এবং সেই সময় মিডিয়ার ফোকাসটা এত ছিল না বলে এই জিনিসগুলি আমরা জানতাম না। আগে কি ডাকাতি হতো না, আগে কি চুরি হতো না, আগে কি ঝড় হতো না, সবই হতো, মানুষ থাকতো না পাহাড়ে, সেজন্য এত মানুষের সংখ্যা বেড়েছে, সবকিছু মিলে। আমি মাহফুজুলের ভাইয়ের একটা বিষয় আমি বলি, খুব বিনয়ের সাথেই বলছি যে আপনি যেটা বললেন যে আমার সঙ্গে দ্বিমত পোষণ করলেন যে পাহাড়ে ওখানে মাটি কাটার কারণে এই ধসটা হয় না, আমি যেটা বলি সেটা দ্বিমত পোষণ করলেন। যে ধসগুলো যেখানে হয়েছে আপনি নিজে সরজমিনে দেখে আসেন যে এখানে কোথাও মাটি কাটার কারণে ধসটা হয়নি, বা মাটি কাটার কোনো ওখানে অবস্থাও নেই, বা মাটি কাটা ওখানে হয়নি। আর আপনি আমেরিকার সঙ্গে বা ব্রাজিলের সঙ্গে যে কম্পেয়ার করেছেন, আমি আগে এগুলো হচ্ছে আপনার রক আইল্যান্ড, রক হিলের সঙ্গে আমাদের এখানে সফট সয়েল হিল, এইগুলোর সঙ্গে আমাদের ওখানে কম্পেয়ারেবল না। তবে যেটা আপনি আরেকটা বিষয় আপনি বলেন যে আমরা প্রতি বছরই তো প্রাকৃতিক দুর্যোগ হয়, তো আমরা আগের থেকে কেন প্রিকশন নেয় না? তো আমরা প্রিকশন নিয়েছিলাম বলেই কিন্তু মোরার মতো ঘূর্ণিঝড়ে আপনাদের প্রাণহানি খুব একটা ঘটেনি। যেটা ঘটেছে যে ছোট বাচ্চা, নবজাতক বাচ্চা গেছে, একজন বৃদ্ধ ভয়ে মারা গেছে, এবং গাছ চাপা পড়ে দুজন মারা গেছে। আমাদের বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য আছে, তাদের একটা যে তারা তাদের সহায় সম্পদ ছেড়ে কেউ তাদের ভিটামাটি থেকে সরতে চায় না। প্রশাসন থেকে বারবার তাদেরকে বলার পরেও, ওয়ার্নিং দেওয়ার পরেও যে সমস্যা হতে পারে, তারপরে তো আনতে চায় না। এবারে যে মোরাতে আমাদের যে ওখানে যে আশ্রয় কেন্দ্রে আনার জন্য একসময় কিন্তু প্রশাসনকে যেমন ধরুন 2007 সালেও কিন্তু শতাধিক ব্যক্তি নিহত হয়েছিলেন পাহাড় ধসে। পাহাড় থেকে বেশি বৃষ্টি হলে বসতি সরিয়ে নেওয়া উচিত, এগুলো মাথায় রাখছি। সেটা তো মাথায় আসছে। এখন ওখানে যারা বাড়ি করতেছে, পাহাড়ি বা বাঙালি যারাই ওখানে করতেছে, তারা তাদের সুবিধা মতো বাড়ি করে। আমাদের দেশে একটা সমস্যা আছে যে আমাদের পরিকল্পিত নগরায়ন বা পরিকল্পিতভাবে আবাসনগুলোর ক্ষেত্রে এই জায়গাটা খুব একটা আমাদের সিস্টেম নেই। আমরা এখনো দেখি গ্রাম দেশে একটা যথাযথ যেখানে সেখানে বাড়ি করে, একটা মাঠের মাঝখানে ধানের ক্ষেত চলতেছে, ওর মাঝখানে যে একজন বাড়ি করে বসে, পরে দেখা যায় ওই বাড়ির জন্য রাস্তা দিতে হয়, ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বা আধার সংযোগ করার জন্য অনেক ঝামেলা হয়। এটা আমাকে যেহেতু আমি শেষ করি, কিন্তু আমি যেটা বলেছি যে আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের মোকাবেলা করেই কিন্তু দেশ চালাতে হয়। বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান সরকার এই দুর্যোগগুলোকে কতখানি ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করছে সেটা দেখার বিষয়। বাংলাদেশে কিন্তু বর্তমান সরকার আমরা কিন্তু এর আগে আমাদের আইলা ঝড় হয়েছে, সেখানে কিন্তু ওখানে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে এগুলো ব্যাপক ক্ষতি হয়েছিল। সেখানেও কিন্তু আমাদের সরকার থেকে তরফ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওখানে পুনর্বাসনের কাজ করেছিলাম। আমাদের একজন দর্শক মোস্তাফিজ রহমান তিনি লিখছেন, তিনিও বলছেন যে হ্যাঁ, মানে ইন্ডিয়াতেও পাহাড় ধসের ঘটনা ঘটে, কিন্তু আমরা আমাদের দেশের বেশিরভাগ পাহাড়ের পাশ দিয়ে বেশিরভাগ রোড এবং অনেক স্থাপনায় আর্মি ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত হয়, কিন্তু কোন বিশেষজ্ঞরা কি সেটা মেইনটেইন করেন, মানে ব্যবস্থা করার ব্যবস্থা করা আছে কিনা? আমি আগে বলছি যে আমাদের এখানে পরিকল্পিতভাবে ঘর বাড়ি হয় না, বেশ করে গ্রাম অঞ্চলে বা পাহাড়ি এলাকায় তো নয়।
যার ফলে এই সমস্যাটা এখানে আসে। এই সমস্যাটাকে ব্যবস্থাপনা এবং আমাদের এই সমস্যা, সতর্কতার কিন্তু একটা আমরা সমস্যা সরকার আছে। হিসেবে আমাদের যে এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা আমাদের বর্তমান সরকার জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছি, সেটা কিন্তু প্রমাণিত। এর আগের সরকারের সময় যে আমরা যদি 91 সালে দেখি যে বেগম খালেদা সরকারের সময় তখন যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেখানে প্রায় 2 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল। সেক্ষেত্রে তখনও কিন্তু বেগম খালেদা বলেছিল যত মানুষ মারার কথা ছিল তত মরেনি। আমরা কিন্তু সেটা বলি না, আমরা ম্যানেজমেন্ট করেছি এই দুর্গত এলাকার মানুষগুলোকে যাতে দ্রুত তাদেরকে পুনর্বাসন করা যায়। মানে মাহফুজুল্লাহ যে কথাটা বলছেন সেটা তো যুক্তিসঙ্গত যে আমরা অনেক দুর্যোগের কথা হয়তো মাথায় রাখছি না। বিরতিতে যাওয়ার আগে শুধু 3টা বাক্য যোগ করব, 3টা বাক্য। 1 নম্বর হচ্ছে উনি কিন্তু আমার সাথে দ্বিমত করেন না। আমি কিন্তু এই কথাটা স্পষ্ট করে বলেছি যে আমরা ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এইটা মোকাবেলায় আমাদের সক্ষমতা আছে, অন্য দুর্যোগ মোকাবেলায় আমরা এখন সক্ষমতা অর্জন করি নাই। এটা আমাদের স্বীকার করা উচিত যেই সরকারই থাকুক। কারণ আপনি ধরেন এই যে রানা প্লাজার ঘটনাটা কি ভবন ধসে পড়া, তো ভবন ধসে পড়ার পরে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, কতদিন ধরে কষ্ট হয়েছে, সেনাবাহিনী সহ নিয়োগ করে যে আমরা সেখানে উদ্ধার কাজটা পরিচালনা করতে পারি। আর ওই যে আমেরিকা বা অন্যান্য কথা বললাম যে এই ভূমিধসের ঘটনা অন্যত্র ঘটে, 2টি কারণে ঘটে। এটা বিশেষজ্ঞদের মতামত বৈজ্ঞানিকভাবে। এর একটা হচ্ছে যদি ভূমিকম্প হয়, আর একটা উনি যেটা বলেন যে পাহাড় কাটাতো না, আপনি চিটাগং হিল ট্র্যাক্সে গেলে আপনি দেখবেন যেভাবে পাহাড়গুলি কেটে রাস্তা তৈরি করা হয়েছে, ওতে পাহাড়ের বাঁধন আলগা হওয়াটা আমাদের দর্শকও আসলে মুস্তাফিজ রহমান সে কথাটি লিখছেন যে আমরা রাস্তা তৈরি করছি, বসতি তৈরি করছি, কিন্তু সেই বসতি এবং রাস্তা নিরাপদ রাখবার লোক সেখানে রাখছি কিনা, মানে সেই প্রশ্নই তুলেছেন। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। মাহফুজুল্লাহ, আপনাকে প্রশ্ন করেছিলাম বিরতির আগে, আপনাদের দুজনকেই রাজনীতি নিয়ে প্রশ্ন করেছিলাম। খুব স্বাভাবিকভাবে চট্টগ্রামের ঘটনা আসলে আমাদের সবাইকেই একরকমের প্রভাবিত করে রেখেছে। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, ঈদের পরে কি, মানে প্রতিদিন রমজান মাসে ইফতার আয়োজনে বেগম খালেদা জিয়া নানা রকম বক্তব্য দিচ্ছেন, দিক নির্দেশনামূলকও বলা যেতে পারে। তিনি বলছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, আবার বলেছেন, তিনি বলেছেন যে দরকার হলে তাকে নামিয়ে নির্বাচন, দরকার হলে ঐক্যবদ্ধ আন্দোলন, শান্তিপূর্ণ কর্মসূচি, আবার সহায়ক সরকারের রূপরেখা অনেকে আসবে এরপরে। আপনার মতে ঈদের পরে কি বিএনপি? আচ্ছা, তারপর দুর্যোগের এক লাইন কথা না বলে যেতে পারছি না আপনার আলোচনা। সেটা হচ্ছে 1991 সালের 29শে এপ্রিল যখন দুর্যোগ হয়েছিল, আমি সেদিন সেই রাতে বরিশাল ছিলাম। এখানে সংসদ অধিবেশন মাত্র বসেছে, শুরু হয়েছে আওয়ামী লীগ, বিএনপি সব। তখন তাদের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেম কোনোটারই অভাব ছিল না, যেটা ভিত্তিতে তো পরবর্তী পর্যায়ে সংবিধান সংশোধন করে। এবং তখন কিন্তু এই দুর্যোগ আশঙ্কা করেই কিন্তু আবার সংসদের অধিবেশন আপনার মুলতবি করে দেওয়া হয়েছিল। কাজে সেটা তো আমি কাউকে দোষ দেওয়ার জন্য বলছি না। এবার আপনার এখানে আসি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বেগম জিয়া প্রতিদিনই আপনার ইফতার পার্টিতে যাচ্ছেন। ঠিক প্রতিদিন না, তার 20 দলীয় জোটের যেগুলো এবং এর বাইরে তাদের কিছু কিছু সংগঠনের। এখন এটার সঙ্গে যদি আমি আমাদের প্রধানমন্ত্রীর ইফতার তুলনা করি, এখানে আমার একটা খুব ছোট্ট বক্তব্য আছে। প্রধানমন্ত্রী ইফতারের সঙ্গে বেগম জিয়ার ইফতারের পার্থক্যটা হচ্ছে, প্রধানমন্ত্রী কিন্তু নিরাপত্তা বেষ্টনীর কারণে তিনি কিন্তু এখন অনেক জনবিচ্ছিন্ন। তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন বা সাধারণ নেতা থাকেন, তখন তার কাছে যত সহজে দলের নেতা কর্মীরা যেতে পারত, এখন ইচ্ছা করলেও সেটা সম্ভব না। এটা হচ্ছে বাস্তব সত্য, এটা আমাদের মেনে নেওয়া উচিত। এটা আশা করি উনিও মেনে নেবেন যে ওই যে নিরাপত্তা একটা বেষ্টনী তৈরি করা হয়েছে, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে, নিরাপত্তার প্রতি হুমকি আছে, যে বিভিন্ন রকমের সিকিউরিটির কথা বলে তিনি কিন্তু জনগণের থেকে অনেক বিচ্ছিন্ন, যার ফলে তার ইফতারের সংখ্যা কিন্তু খুব সীমিত। আপনি দেখবেন 3-4টার মধ্যে সীমাবদ্ধ। বেগম জিয়ার তো সেই সমস্যা নাই। এক, দ্বিতীয় হচ্ছে বিএনপির দিক থেকে আমরা অন্য কোনো অনুষ্ঠানই করতে পারি না, কোথাও যেতে পারি না, কোথাও নামতে পারি না। দেখি ইফতারে কি করে। ইফতারেও কিন্তু কয়েক জায়গায় পুলিশ ঝামেলা করেছে। এই যে ঢাকায় এখানে আপনার আমানুল্লাহ আমানের ইফতারের অনুষ্ঠানে ঝামেলা করেছে। এখন এটা হচ্ছে একটা সংস্কৃতির বিষয়। কারণ আমার রাজনীতি প্রেস ক্লাবেও যেতে পারছেন না, প্রেস ক্লাব যেতে দেওয়া হয়নি তাকে, সেটাও একটা। আমি বলছি যে এই জিনিসগুলি হচ্ছে যে, তাহলে আপনি যে বললেন যে প্রতিদিন, তার মানে কি? তার মানে আপনি তাকে প্রেস ক্লাবেও যেতে দেবেন না, কারণ যেহেতু প্রেস ক্লাবে দ্বিমত পোষণকারী সাংবাদিকরা আছেন, সেই জন্য তাকে প্রেস ক্লাবে যেতে দিতে চাচ্ছেন না। তো তাহলে একটা রাজনৈতিক দল যদি আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচন মানে আন্দোলন করতে চায় বা শান্তিপূর্ণভাবে তার কথা বলতে চায়, তাহলে তো আপনি তাকে সেই এভিনিউটা দেবেন। এখন আমি যে প্রশ্নটা জনাব মাহবুবুল হানিফকে করতে চাই, এই জবাবটা হলে আলোচনাটা সহজ হবে, সেটা হচ্ছে যে তিনি কি মনে করেন যে বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট আছে? যদি জবাবটা হয় হ্যাঁ,
যে একটা সংকট আছে, আপনি সংকট বলেন, সমস্যা বলেন, যেটাই হয়, যদি জবাবটা হয় হ্যাঁ, তাহলে এই রাজনৈতিক সংকটকে আমরা সমাধান করতে চাই, এখান থেকে উত্তরণ করতে চাই। এই উত্তরণের পথে একটা প্রধান হচ্ছে ইনস্ট্রুমেন্ট বলেন বা একটা প্রধান কম্পোনেন্ট হচ্ছে নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন সকলের। এখন নির্বাচনের পদ্ধতিটা কি হবে, ওনারা বলেন সংবিধানের ভিতরে, আমিও বলি সংবিধানের ভিতরে। আমি এখন ফর্মুলা আলোচনা করব না, কোনো কিছু আলোচনা করব না, এই সংবিধানের ভিতরেই। কিন্তু যে ফর্মুলা দিতে যাচ্ছেন সেটা এই সংবিধানের ভেতরেও অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব। এটা কিছুর উপর নির্ভর করবে? নির্ভর করবে আপনার সদিচ্ছার উপরে, এক। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি মনে করেন যে না, যদি মনে করেন যে এইটা সংবিধান, আমি যদি পারে, আপনার হাসি দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো আমাদের আরো কিছু ইঙ্গিত দিতে পারবেন, যদি সংবিধানের ভেতরে সহায়ক সরকারের একটা ফর্মুলা পাওয়া যায়। সহায়ক না, সহায়ক মানে কি, আপনি নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন সরকার বলেন, যেটাই নাম দিয়ে ডাকি, সেটা পাওয়া যাবে। তাহলে কি সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013-তে তো একটা ফর্মুলা দিয়েছে, সেটা একটা দিয়েছে, সেই সময় হয়নি। দেখেন রাজনীতি, সেটা এখনো হতে পারে। না না, আমি অনেক কিছুই হতে পারে, আমি সেটাই বলছি যে এখন যেহেতু আওয়ামী লীগ বলছে আমরা সংবিধানের বাইরে যাব না, যদি এইটাই তাদের ধনুভাঙ্গা পণ হয় তাহলে এর ভেতরেও সম্ভব। এটা হচ্ছে এক, আমি যেভাবে বুঝি সংবিধান বর্ণনা। আর দ্বিতীয় হচ্ছে, যদি সংবিধানের বাইরেও যেতে হয়, এটা নির্ভর করবে তো সদিচ্ছার উপরে। সকল রাজনৈতিক দল যদি একটা ঐকমত্যে পৌঁছায় সুষ্ঠু নির্বাচনের জন্য, তখন কি সংবিধান বড় হয়ে বাধা দাঁড়াবে, না জনগণের ইচ্ছা, জনগণের কল্যাণটা সামনে আসবে? আমি মনে করি তখন জনগণের কল্যাণ, জনগণের এইটা সামনে চলে আসবে, যদি এটা নির্ভর করে সদিচ্ছার উপরে। সদিচ্ছার উপরে আপনার প্রশ্নটি মাহবুবুল আলম হানিফকে করতে চাই যে আপনি মনে করেন কিনা কোনো সংকট আছে রাজনৈতিক? আমি তার আগে একটু বলে নিই, অনেকগুলো কথা বলেছেন মাহফুজুল্লাহ ভাই, একটু সময় লাগবে। আমি তার আগে বলে নিই যে আমাদের এই পার্বত্য এলাকাগুলোতে যে ভূমিধসের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সরকার থেকে সাহায্য করেছি। ইতিমধ্যে পুনর্বাসন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এবং যাদের বাড়িঘর হারিয়েছে প্রত্যেকের বাড়ি করার জন্য সেবার পর্যাপ্তভাবে ব্যবস্থা করা হয়েছে। আমরা আজকেই ওখানে 100 টন চাল এবং 25 লক্ষ টাকা ওখানে বরাদ্দ করেছি, এবং প্রতিটি পরিবারের জন্য প্রায় 500 বাঁধ টিন এবং সেই সঙ্গে ঘর করার জন্য 3000 টাকা করে দিয়েছি। এটা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটুকু উল্লেখ করলাম। দ্বিতীয়টা, এখানে যেটা রাজনীতির কথায় আসে আর কি, মাহফুজুল্লাহ ভাই যেটা বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইফতার এবং বেগম খালেদা ইফতার, উনি পার্থক্য বলেছেন, যেহেতু উনি সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তার জন্য আসলেই কিছু সীমাবদ্ধতা আসেই নিরাপত্তার। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার প্রাণের ঝুঁকিটা অনেক বেশি, কারণ এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি বিভিন্ন সময় তারপরে যেভাবে তাকে হত্যার জন্য আক্রমণ করেছে, প্রায় 19 বারের বেশিবার তাকে আক্রমণ করেছে, এবং সর্বশেষ 2004 সালে 21 সালের গ্রেনেড হামলা, ভয়াল হামলা এই দেশের মানুষ পর্যবেক্ষণ করেছেন। তো এই ধরনের এই কারণেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার ঝুঁকিটা অনেক বেশি বেগম খালেদার তুলনায়। কারণ এই দেশে যারা এই সমস্ত হত্যাকাণ্ড করে বা রাজনৈতিক দলকে হত্যা করার মতো যারা আছে, এইটা আমি কিন্তু ওনার যে নিরাপত্তার ঝুঁকি স্বীকার করছি, আমি সেটা বলেছি, আমি তো বলি না যে একমত করছি। কিন্তু বেগম খালেদার ইফতারি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইফতারের মধ্যে মূল পার্থক্যটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী ধর্মটাকে বা এই রোজাকে নিয়ে কোনো রাজনীতি করেন নাই। আপনার লক্ষ্য করলে দেখবেন যে উনি কোনো ইফতার মাহফিলে কিন্তু আজ পর্যন্ত কোনো বক্তব্য দেননি। উনি ইফতারি করছেন, ইফতারির জন্যই করছেন, এটা ধর্ম নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইফতার মাহফিলে আপনি কোনো খালেদা জিয়া তো কিন্তু বেগম খালেদা জিয়া সরওয়ার্দী উদ্যানে গিয়ে বক্তৃতা দিতে চাইলে যেমন বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। আমি বলি নবনীতা কথাটা শেষ করে দাও, দুঃখিত জি। যে কিন্তু এটাও তো একটা প্রশ্ন বটেই, প্রতিদিন ইফতারের সময় সে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। এটা আমি কিছু মনে করি না, কারণ আসলে বিএনপি তো বরাবরই ধর্ম নিয়ে রাজনীতি করে আসছেন, এটা এই দেশে নতুন কিছু নয়। অতএব এখানেও যে ইফতারের নামে ধর্ম নিয়ে রাজনীতি করবেন, সেটাকে ধর্ম হিসেবে ব্যবহার করতে পারছেন না যে রাজনৈতিক নেত্রী, তার উপায়টা কি? ওনার বহু, আমি এর কথা বলি যে এখানে বিএনপির বহু নেতা প্রতিদিনই বক্তব্য দিচ্ছে, বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন ঘরের বাইরেও তারা বক্তব্য দিচ্ছে। অতএব এটা কোনো সমস্যা নেই। এটার জন্য আমি বেগম খালেদার বক্তব্যটাকে নিয়ে আমি তার দেয়াটাকে আমি অপরাধ হিসেবে বলছি না, আমি বলছি যে উনি ধর্ম নিয়ে রাজনীতি করার যেহেতু অভ্যস্ত, সেই হিসাবে ইফতারটাকে উনি রাজনীতিক একটা কর্মসূচি হিসাবে নিয়েছেন, সেই হিসাবে উনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওটাই ওনার ব্যাপার। এখানে রাজনৈতিক সংকটের যেটা কথা বলেছে, রাজনৈতিক কি সংকট আছে? আমাদের রাজনৈতিক সংকট নেই, সংকট বিএনপির মধ্যে আছে। কারণ বিএনপি সংকটের সৃষ্টি করেছে তারাই 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে।
তারা যদি নির্বাচনে অংশটা নিত তাহলে তার দেশে আমাদের আজকে যে বিএনপি বলছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে এই ধরনের অভিযোগ করার সুযোগ ছিল না। নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছিল। তারা নির্বাচনে শুধু অংশ নেই তা নয়, নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ড করেছিল এবং সেগুলো ব্যর্থ হয়েছে, যার ফলে বিএনপিকে বাদ দিয়ে কিন্তু নির্বাচন হয়ে গেছে। আমি বলছি রাজনীতির কোনো সংকট নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমাদের নির্ধারিত সময় হচ্ছে আমাদের 2018 সালের ডিসেম্বরের দিকে অথবা 19-এর প্রথম দিকে হবে। সেই সময় নির্বাচন নিয়ে, নির্বাচনটা কোন পরিবেশে হবে, নির্বাচনের সময় কি কি কার কি সমস্যা আসে না আসে, সেইগুলো কথাগুলো নির্বাচনের 6 মাস আগে বা 3-4 মাস আগে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। সেটা নেই 2 বছর আগে নিয়ে, মানে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি যে কারণে এলো না সেই কারণটির তো কোনো সমাধান হয়নি। এই এত বিএনপি কি কারণে আসে নাই? বিএনপি তাদের ভুল সিদ্ধান্তের কারণে আসে নাই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা আমি তো এটাই বলছি যে তারা তো এটা ভুল রাজনীতি করেছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার তো বাতিলই হয়ে গেছে, উচ্চতর আদালতে এটা বাতিল করেছে, অবৈধ ঘোষণা করেছে। অতএব তত্ত্বাবধায়ক সরকার এই ধরনের আসার কোনো সুযোগ নেই। আর আমরা বারবারই বলেছি যে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা এবং সংবিধান, এই সংবিধানকে বারবার কাটাছাড়া করার দরকার নেই। এই সংবিধানকে আমাদের আপহোল্ড করতে হবে। আমাদের যখন যার প্রয়োজন হবে সেটা তার সুবিধা মতো সংবিধান কাটাছাড়া করবে, এটা জাতি মনে দেখতে চায় না। আমাদের অনেক হয়েছে, ঠিক আছে, আমরা আস্থা রাখি না কেন আমাদের বর্তমান নির্বাচন কমিশন আস্থা রেখে নির্বাচন কমিশনের মধ্যেও কোনো সমাধান পাওয়া যায় কিনা, মানে একটা আলোচনার দিকে যাওয়া, সেটা তো বিএনপিকে নির্বাচনে আনবার উদ্যোগ না, আওয়ামী লীগের দায়িত্ব বলে মনে করেন কিনা? সেটা তো আমরা গতবারের 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে টেলিফোন করেছেন এবং সেই টেলিফোনের ফলটা কি ছিল সেটাও দেশবাসী দেখেছেন। তার সঙ্গে অশালীন এবং অসম্মানমূলক আচরণ করেছিলেন সেটাও দেখেছেন। তারপরেও আমি বলি, আমরা বারবারই বলে এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক হোক, এটা আমরা চাই এবং সে ব্যাপারে উদ্যোগ নেব। কিন্তু আমার কথাটা শেষ হয় না বলতে, কিন্তু আমার কাছে নির্বাচন আসছে এখনো 1.5 বছর পরে, যে সেটা নিয়ে এখনই আমাদের নির্বাচনী প্রচারণা করছেন, আপনারা নৌকা মার্কায় ভোট চাইছেন, বিএনপি করতে পারে, বিএনপি তার নির্বাচনী প্রচারণা করতে পারে, তাদের কোনো সমস্যা নেই। বিএনপি কিভাবে নির্বাচনে যাবে সেই সমস্যারই তো বোধহয়, সেই সমস্যারই তো সমাধান হয়। কিভাবে নির্বাচন যাবে? তারা দলীয়ভাবে নির্বাচনে যাবে, তারা জোটভাবে নির্বাচনে যাবে, তাদের আবার নির্বাচনের জন্য আলাদা কোনো আমার প্রশ্নের জবাবটা শুরুতে বলেছিলাম না, সরাসরি দেবেন না। কারণ ক্ষমতা থাকলে 2টা ঘটনা ঘটে, একটা হচ্ছে ক্ষমতার অহংকার হয়, আর একটা হচ্ছে ক্ষমতার ক্লান্তি, পাওয়ার ফ্যাটিক, সেটাও কিন্তু হয়। আওয়ামী লীগ কিন্তু বর্তমানে পাওয়ার ফ্যাটিকের মধ্যে আছে, যে কারণে ওই ধন্যবাদ আমি দিই আপনাকে মাহফুজুল্লাহ ভাই যে আপনি বলেনি যে ক্ষমতার অহংকার দেখাচ্ছে। এখন ক্ষমতা ক্লান্তি যাচ্ছেন, এটা 1। 2 নম্বর হচ্ছে যে উনি বললেন যে সংবিধান নিয়ে এত কাটাছেঁড়া, সংবিধান নিয়ে যতবার কাটাছেঁড়া হয়েছে, কোন সময় কাটাছেঁড়া হয়েছে? সংবিধানে এই যে 16টা কাটাছেঁড়া যদি আপনি হিসেব নেন, অঙ্ক করেন, দেখবেন যে সবচেয়ে বেশি কাটাছেঁড়া হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। এখন এগুলি যৌক্তিকতা আছে কি নাই সেটা পরের কথা। সংবিধান নিঃসন্দেহে কাটাছেঁড়া হবে। সংবিধান প্রয়োজন হলে আমি ছুঁড়ে ফেলে দিয়ে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট অনুযায়ী আমি সংবিধান তৈরি করব, আমার মূল চেতনার সঙ্গে সঙ্গতি রেখে। আমি তো আমার মূল চেতনা বাইরে যাব। এখানে একটু আমি দ্বিমত পোষণ করি। আপনি কথাটা বলার মধ্যে একটু আবেগতাড়িত হয়ে বলছেন যে আপনার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথাটা বলাটা আপনার কাছ থেকে আসলে খুব আমি আশা করি না। এটা একটা মেথড টাইপের কোন লোকজন রাজনীতি বললে পারে। না না না, কারণ সংবিধান আমার স্পিরিটটা বুঝতে পারেন। আমি বলছি আপনি বলতে পারেন যে আপনি সোশ্যাল কন্ট্রাক্টে সংবিধানের পরিবর্তন করার প্রয়োজন হলে আমরা করব, কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়ার কথাটা এটা খুবই আপনাকে আহত করে চাইছে। আমি সরি ফর দ্যাট। কারণ এই সংবিধানের জন্য আমরা তো বলেছি যে এই সংবিধানের জন্য আমরা সবাই লড়াই করেছি। 30 লক্ষ মানুষের তারা উৎসর্গ করতেছে, জীবন দিতে হয়েছে। 30 লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। স্বাধীন রাষ্ট্র হয়েছে বলেই তো সংবিধানটা হয়েছে। স্বাধীন রাষ্ট্র হলেই যে সবসময় সঙ্গে সঙ্গে সংবিধান হয় তা না। এই সংবিধানের একটা কমিটমেন্ট ছিল জনগণের প্রতি, যারা লড়াই করেছেন মুক্তিযুদ্ধে। স্বাধীন রাষ্ট্রের কারণেই তো সংবিধানটা এবং না না আরেকটা আমরা বারবারই যে যখন যার প্রয়োজনে সংবিধান কারসারা করতে হবে কেন। আর আপনি যে বললেন যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কারসারা করেছে, আওয়ামী লীগ কারসারা করে নাই। আওয়ামী লীগ অতীতে যে সরকারগুলা যে যারা কারসারা করে সংবিধানকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল, আমাদের মূল স্বাধীনতার মূল চেতনার স্পিরিট থেকে সরিয়ে দিয়েছিল, সেইটাকে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত করেছে। আচ্ছা, সংবিধান সেই কারণে আবার অনেকগুলো সংশোধনী এসেছে। না, দুটো বাক্য দিয়ে দেই ওনাকে। আর এটা নিয়ে আপনি না দুটো বাক্য আপনি কথা বলছিলেন, সে বলেন, আপনার অসুবিধা নেই। আমি বলছি যে সংবিধানের প্রথম সংশোধনী কবে ঘটেছিল? 1973 সালে। পঞ্চম পর্যন্ত না না 1973 সালে। আমি সেইটা বলছি যে আপনি যে সংখ্যাটা হিসাব করেন আওয়ামী লীগের শাসনামলে 1 আর 2 ধর্ম নিয়ে রাজনীতির কথা উঠেছে, তো ধর্ম নিয়ে গত কয়েক মাসে কারা রাজনীতি করেছেন সেটা আমাদের
আমাদের দর্শকরা জানেন, এই যে আপনার হেফাজতে ইসলামের সঙ্গে সহযোগিতা, পাঠ্যপুস্তকে পরিবর্তন, এইসব জিনিস তো ক্ষমতাসীন সরকারের কারণেই হয়েছে, অন্য যে কারণে হয় নাই। একটা বিরতিতে আমি যাব, বিরতির পর মাহবুবুল আলম হানিফ আমি আপনার কাছেই ফিরবো যে বিএনপিকে, মানে এটা নিয়মিত দর্শকও জিজ্ঞেস করেন যে বিএনপিকে নির্বাচনে আনার উদ্যোগ নেওয়াটা আওয়ামী লীগের তরফে দরকার কিনা, আর সংকট আরো অনেক দিক থেকে আপনাদের ঘিরে ধরছে কিনা, আর পাওয়ার ফ্যাটিগের প্রশ্নেও নিশ্চয়ই আসবো। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। এলাম রাজকাহনে। মাহবুবুল আলম হানিফ এমপি, খালেদা জিয়া বলছেন ঈদের পর ঐক্যবদ্ধ কর্মসূচির কথা বলছেন, শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছেন, একটা রূপরেখা দেবার কথাও বলছেন, যেটাতে আসলে আপনাদের সাড়া পাবার সম্ভাবনা বিশেষ আছে কিনা সেটা আপনার কাছে জানতে চাইবো। আর আপনারা সব মিলিয়ে, মানে চালের দাম, বাজেট, বিদ্যুৎ, জলাবদ্ধতা, প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে একটু সংকটে আছেন কিনা, এই সংকটপূর্ণ সময়ে রাজনৈতিক সংকট উস্কে দেওয়া ঠিক হবে কিনা? আমি যে বিষয়ে একটু বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগটা, সেটা তো আমাদের দেশে সবসময় হয়, এটাকে আমরা সফলভাবে এটাকে মোকাবেলা করে আমরা জনগণকে পুনর্বাসন করতে সক্ষম হব, বা ইতিমধ্যে আমরা করেছি। আর বাজেটকে নিয়ে, বাজেট সবেমাত্র প্রস্তাবিত বাজেট এখনো পাস হয় নাই। এটার মধ্যে অনেক পরিবর্তন আসবে, কারণ আমরা বাজেটের অনেক বিষয়গুলো আছে যেগুলোর সঙ্গে হয়তো আমরা দ্বিমত পোষণ করবো, সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের অনেক সংসদ সদস্য পয়েন্ট আউট করেছেন, আমরাও করব। একজন জাতীয় পার্টির, আপনাদের মিত্র জাতীয় পার্টির সংসদ সদস্য বলেছেন যে ঢাকা শহরের 90% লোক নাকি সরকারের বিরুদ্ধে চলে গেছে। ওইটা আমি তো বললাম জাতীয় পার্টির বিরুদ্ধে যেতে পারে, ওনার কোনো কাণ্ডজ্ঞানী নেই। যেখানে আওয়ামী লীগের 36%, 40% ভোট আওয়ামী লীগের এমনিতেই আছে, যেগুলো অনেক রিজার্ভ ভোট বলে, ও 90% লোকটা দেখছে। এটা জাতীয় পার্টির লোকদের মুখেই এই ধরনের কথাবার্তা মানাই। এগুলো নিয়ে আমি কোনো কারণ দিতে চাই না। জাতীয় পার্টির কোনো কথা আসলে আমলে নেওয়ার মতো কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। আমরা যেটা বলছি যে আমাদের বাজেট নিয়ে যে আলোচনা হচ্ছে, বাজেটের মধ্যে বেশ কিছু দুর্বলতা আছে যেগুলো নিয়ে আমরা তুলে দিচ্ছি। আমরা আশা করি যে বাজেট পাশ হওয়ার আগেই এই দুর্বলতাগুলো আমরা কাটিয়ে আমরা সংশোধন করে জনমুখী যাতে হয়, জনগণের কল্যাণে, সেই বাজেটই আমরা পাশ করতে পারবো। যেগুলো নিয়ে জনগণের মধ্যে অস্বস্তি আছে সেগুলো দূর করে আমরা বাজেটটা পাশ করব। তো সেটা নিয়ে অস্বস্তি থাকার কোনো কারণ নেই। আর বিএনপি আসলে তারা রাজনৈতিক সংকট সৃষ্টি করা বা এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা করার চেষ্টা তারা বরাবরই করার চেষ্টা করেছে। তাদের সাংগঠনিক এখনো নির্বাচনে তারা যেতে পারবে কিনা সে বিষয়ে আপনারা কোনো আলোচনার উদ্যোগ নিচ্ছেন না? আমি বারবারই বলেছি যে নির্বাচন তো যখন সময় হবে তখন করতে হবে। নির্বাচন তো হবে 2018 সালের শেষে, তো আমরা তার 5-6 মাস আগের থেকে এগুলো নিয়ে আলোচনা করার বিষয় থাকবে। এখনই নির্বাচন নিয়ে আলোচনা করার কোনো বিষয় নাই। সরকারের এখনো লক্ষ্য হচ্ছে যে আমাদের যে গত 8 বছর 8.5 বছরের যে উন্নয়নের ধারাবাহিক সফলতা আছে, এইটার ধারাবাহিকতা বজায় রেখে দেশকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের 2021-এর মধ্যে বাংলাদেশকে মধ্যময় দেশে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করাটা আমাদের মূল লক্ষ্য। আর নির্বাচনটা, আপনি পার্সেন্টেজের কথা বলছিলেন যে 30-40% ভোট আছে আওয়ামী লীগের, এই কারণেই, মানে সে কারণেই সেই সূত্রে একটা প্রশ্ন করতে চাই, মানে বিএনপির কি রকম ভোট আছে বলে আপনি মনে করেন? বিএনপি বলতে পারে না, মানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে? আমরা তো বরাবরই দেখেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির একটা নির্দিষ্ট পরিমাণ ভোট সবসময় দেখা যায়। তো সেই হিসেবে বিএনপির বিরাট অংশের মানুষ 2013 সাল থেকে আসলে জানেন না যে তারা যাকে ভোট দিতে চান তারা ভোটে যেতে পারবেন কি পারবেন না, এটা একটা সংকট কিনা? কেন যেতে? এটা তো তাদের নেতৃত্বের ব্যর্থতা। যদি আজকে বিএনপির ভোটাররা যদি এই সংশয় থাকে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, এই সংশয়ের দায়ভার বিএনপির নেতৃত্বের, এই দায়ভার তো অন্য কোনো দলের আসতে পারে না। মাহফুজুল্লাহ, এই অভিযোগ কিন্তু সেই 2013 সাল থেকেই আছে যে এদেরকে ভোট দিতে না দেওয়ার সুযোগ দেওয়ার দায়িত্ব বিএনপি। আচ্ছা, শুধু বাজেট বিষয়ে একটা কথা বললো, যেটা উনি বলেছেন কি সংশোধন হবে কি হবে না সেটা তো 30 তারিখের পরে বোঝা যাবে। কিন্তু আমার ধারণা দুটি বিষয়। এর একটা হচ্ছে যে বাংলাদেশ হওয়ার পর থেকে এই 46 বছরে এই প্রথম বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে অসাধারণ মানুষ, মানে উপরে মানুষ, সবাই মিলে কিন্তু এইবারই দেখলাম যে বাজেট নিয়ে খুব উদ্বিগ্ন, অনেক আলাপ আলোচনা হয়েছে। হয়তো সব প্রকাশ্যে আসে না, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যেই ফ্রেমে বা যে কাঠামোর মধ্যে অর্থমন্ত্রী বাজেটটি তৈরি করেছেন, প্রণয়ন করেছেন, সেখানে সংশোধন 5%-এর বেশি সম্ভব হবে না, প্রত্যাশা করে লাভ নাই। আমাদের প্রধানমন্ত্রী হয়তো বলবেন যে ঠিক আছে আমরা অক্ট্রয় কমিয়ে দিলাম, 300 টাকার জায়গায় 200 টাকা করে দিলাম, আমার কি বলে আপনার এই যে ভ্যাট 15 জায়গায় 14 করে দিলাম, এটুকু। কিন্তু উনি যেই
সেট অফ মাইন্ড নিয়ে এবং যে ইয়ের মধ্যে করেছেন, স্ট্রাকচারের মধ্যে করেছেন, তাতে খুব বেশি একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি। কারণ আরো অনেক আমি কিন্তু মাহফুজুল্লাহ ভাই, আমি একটু অ্যাড করে নিই, আমি কিন্তু বলেছি যে এই বাজেট নিয়ে সাধারণ জনগণের যে অস্বস্তি যেখানে আসে সেটুকু সংশোধন হবে। না হলে তো ভালো, হলে তো ভালো, অপেক্ষা কিন্তু করেন। না আমি বলছি যে আমি যেই ফ্রেমওয়ার্কের মধ্যে ওবায়দুল কাদের বলেছেন যে বাজেট যখন পাশ হবে তখন নাকি আর বিএনপি আন্দোলনের কিছু খুঁজে পাবে না। বিএনপির আন্দোলন তো বাজেটের বিরুদ্ধে না, বাজেট সম্পর্কে বিএনপি বক্তব্য, বিএনপির তো বাজেট নিয়ে আন্দোলন না, বাজেট নিয়ে তো হলো সাধারণ মানুষের উদ্বেগ, এটা শুধু বিএনপির উদ্বেগ তো না, এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের 35-40% ভোটার আছে নির্ধারিত, হ্যাঁ ট্রু। তাহলে এই ভোটারদের সাপোর্টের ভিত্তিতে আওয়ামী লীগ ইলেকশন মানে টিকে আছে ক্ষমতায়, হুইচ ইজ মাইনরিটি গভর্নমেন্ট। বিলাতে মাইনরিটি গভর্নমেন্ট নিয়েও আপনারা খুব উদ্বিগ্ন আছেন। আর 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন কি শুধু বিএনপি একা বয়কট করেছিল? শুধু বিএনপি তো একা বয়কট করে নাই, কিন্তু আলাপ আলোচনায় মনে হচ্ছে যে সকল দায় দায়িত্ব বিএনপির, আর অন্য কেউ বয়কট করে নাই। কিন্তু অন্য সকল রাজনৈতিক দল, মানে যাদের যেসব রাজনৈতিক দলগুলোকে মানুষ বিবেচনার মধ্যে রাখে, সেই দলগুলো নির্বাচন বয়কট করেছে। তো একটা কারণ ছিল নির্বাচন বয়কট করবার, সেই কারণটা যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে তো আপনি যত রকমই যেভাবে বলুন না কেন, আপনি এই অস্বস্তি থেকে আপনি মুক্ত হতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ মাহফুজুল্লাহ, ধন্যবাদ মাহবুবুল আলম হানিফ। তার মানে ঈদের পরেও অস্বস্তিটা থাকবে না, রাজনীতিতে? এটা অস্বস্তি থাকার কোনো কারণে আমি আমার তরফ থেকে একটা, আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে বিএনপি নেতৃত্বের প্রতি, যে আপনাদের ভুল রাজনীতির দায়ভারটা সাধারণ জনগণের উপর চাপিয়ে দিন না। এই জনগণ এটা চায় না। আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, বিএনপি নিজে দাবি করেন তারা একাধিকবার ক্ষমতায় ছিল, তো সেই হিসেবে জনগণের প্রতি, সাধারণ মানুষের প্রতি তাদেরও দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা আছে, তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে তারা নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছিল, সেই ভুলের খেসারটা জনগণ দিতে পারে না। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আসুন, সেই নির্বাচনে আপনারা অংশ নেবেন, এবং সেইটা নিয়ে ওই নির্বাচনটাকে একেবারেই কত ভালোভাবে করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য তখন নির্বাচনের 3-4 মাস আগে থেকে শুরু করা যেতে পারে, বা 5-6 মাস আগে, কিন্তু সেটা এখনই নয়, এখন 1.5 বছর বাকি আছে, এখনই আলোচনা বলি যে লেভেল প্লেইং ফিল্ড 3 মাসের আলোচনায় বাংলাদেশে করা 6 মাস আগে থেকে বসতে বাংলাদেশে নির্বাচন নিয়ে যত জটিলতা আছে সেই জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন এই আলোচনায়। পরবর্তী পর্বে চাল অভাব বলেই দাম বাড়ছে, এই বিষয়ে আলোচনা করবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হুসাইন এবং এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। সঙ্গে থাকবেন আপনিও।